মাঝরাতের দিকে বৃষ্টি থেমে গেল, কিন্তু এখনো এক নাগাড়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে। মনে হচ্ছে ভোরের দিকে আবার বৃষ্টি হবে। হাইওয়ের পাশের জঙ্গলটাতে ঘাপটি মেরে বসে আছে কমান্ডো টিম। তাদের পোশাক ভিজে জুবুথুবু অবস্থা। ভেজা পোশাক শরীরে কাঁপন তুলছে, কিন্তু শক্তপোক্ত অফিসারগুলো সেই কাঁপাকাঁপিকে বিশেষ পাত্তা দিল না। শকুনি চোখে চারপাশে গভীর নজর বুলিয়ে কানে সংযুক্ত হেড সেট ডিভাইসের মাধ্যমে রাশেদ ফিসফিস করে বলে উঠল, হিউম্যান ডিটেক। রাশেদের কথায় সকলের সতর্ক পজিশন নিল। সেই সাথে মাটিতে হামাগুড়ি দিয়ে শুয়ে স্ট্যান্ডের ওপর বন্দুক রেখে গুহার প্রবেশ মুখের দিকে ওত পেতে রইল। ধীরে ধীরে সুড়ঙ্গের পাটাতন খুলে বেরিয়ে এলো এক মাঝবয়সী লোক। সে চারপাশে টর্চ লাইটের আলো ফেলল। বিশেষ পোশাকে আবৃত কমান্ডোদের শনাক্ত করতে পারল না সেই লাইটের আলো। কমান্ডোগুলো ঘাস লতাপাতার সঙ্গে মিশে রইল। এরপর বেরিয়ে এলো আরেকজন, তার মাথায় দুটো কার্টন। মাঝবয়সী লোকটাকে অনুসরণ করে চলতে চলতে সেই ছেলেটি বলে উঠল, রাত পোহানোর আগে কি মালগুলো জাহাজে পৌঁছাতে পারবো সাহেব? মাঝবয়সী লোকটা কিছুটা ভাবুক হয়ে জবাব দিল, তাদের কথার মধ্যেই দুটো কন্টেনার এসে দাঁড়ালো হাইওয়েতে। পুরো হাইওয়ে ফাঁকা, কোনো গাড়ি চলছে না। ধীরে ধীরে সুড়ঙ্গ ধরে নেমে এলো আরো জন বিশেক মানুষ। সকলের মাথায় বড় বড় কার্টন। রণা স্যাটেলাইট ফোনে কর্নেল মেহরাবকে কানেক্ট করে বলে উঠল, ফরেস্ট লিঙ্ক রোডটা বন্ধ করে দেওয়া হোক। আর্মিটা হলে রাস্তার দুই মাথাতে চেকপোস্ট বসানো হোক। কোনো গাড়ি যেন 2 ঘন্টার মধ্যে এই রোডে আসতে না পারে। এখানে মানুষের সংখ্যা বেশি। এক্সট্রা ফোর্স পাঠানোর অনুরোধ করা হলো। ডু ইউ কপি দ্যাট? কর্নেল মেহরাব জবাব দিলেন। কপি দ্যাট। ডিসকানেক্টেড হলো লাইন। সকলেই দ্রুততার সহিত কন্টেনারে বক্সগুলো ভরতে লাগলো। এরপর পূর্ণ উদ্যমে আবার সুড়ঙ্গে প্রবেশ করলো। শ্রমিকগুলো সরতেই সোলজার দুজন জঙ্গল থেকে বেরিয়ে কন্টেনারের দিকে দৌড়ে গেল এবং কিছু ঠাড় করবার আগেই মুখ চেপে ঘাড় মোটকে গাড়ি থেকে নামিয়ে জঙ্গলে টেনে নিয়ে গেল। মিনিট 5 না গড়াতেই ড্রাইভারের পোশাক নিজেদের গায়ে জড়িয়ে কোমরে মিলিটারি গান গুজে পেঁচিয়ে মুখ বেঁধে রাখলো। ঘণ্টাখানেক না গড়াতেই শ্রমিকগুলো আরো বক্স নিয়ে কন্টেনারে তুলল। এরপর মাঝবয়সী সেই লোক সুড়ঙ্গ থেকে বেরিয়ে সামনের কন্টেনারের ড্রাইভারের হাতে একটা সোনালী রঙের কয়েন দিয়ে বলে উঠল, বলতে না বলতেই গাড়ি ছেড়ে দিল ড্রাইভার। এরপর স্পিড বাড়িয়ে ছুটলো। একা দাঁড়িয়ে রইল মাঝবয়সী ছেলেটি। সে সুড়ঙ্গের মুখে ভালো করে আটকানোর জন্য হাঁটু মুড়ে বসলো। এমন সময় দুই পাশ থেকে রণ আর রাশেদ বন্দুক তাক করে বলে উঠল। ইউর কামিং উইথ আস। আকস্মিক মানব কণ্ঠে হসকচিয়ে উঠল মাঝবয়সী লোকটি। সেই সাথে আর্মি ক্যাম্পের টিম এসে ঘিরে ফেলল সুড়ঙ্গের চারপাশ। রণ সেই আর্মিদের উদ্দেশ্যে বলে উঠল, পুরো সুড়ঙ্গ সিজ করে দাও। ভেতরে 20 জনের মতো মানুষ আছে। সবাইকে ক্যাম্পে নিয়ে চলো। যতক্ষণ মুখ না খুলবে বিভিন্ন টর্চার চালাবে, প্রাণ যাতে না যায়। মাঝবয়সী লোকটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল দুজন আর্মি। চিৎকার করে সাহায্য চাইতে চাইল লোকটি, কিন্তু তার আগেই হাত বেঁধে মুখ কালো কাপড় বেঁধে দেওয়া হলো। এদিকে সোলজার দুজন নিকটস্থ ক্যাম্পে সমস্ত বক্স আনলোড করে খালি কন্টেনার নিয়ে ছুটল পতেঙ্গার উদ্দেশ্যে। কোনো পুলিশ অফিসার এসবে যুক্ত আছে তাকে অ্যারেস্ট করা চাই আগে। ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদের জন্য ফাঁকা একটি ঘরের চেয়ারে হাত পা বেঁধে বসানো হলো লোকটিকে। এমন সময় তার ফোন বেজে উঠল। উপস্থিত আর্মি টিম নিজেদের বন্দুক তাক করে টেনে মুখের কাপড় সরিয়ে শক্ত হুমকিতে বলল, আমাদের কথার বাইরে একটু চালাকি করার চেষ্টা করলে এক্ষুনি ক্রসফায়ার করে দেব। নিজের চারপাশে অগণিত বন্দুক দেখে ঘাবড়ে গেল লোকটি। একজন অফিসার ফোন রিসিভ করে লাউড স্পিকার অন করলো। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে ভেসে এলো, কন্টেনারের মাল ভাবছো ওসমান? ওসমান বন্দুকের পানে তাকিয়ে ফাঁকা ঢোক গিলে বলে উঠল,
ওপাশের মানুষ অমায়িক হাসলো, এরপর বলল, গোদাম ঘরে বাচ্চাগুলো একা পড়ে রয়েছে, দ্রুত তাদের গাড়িতে তুলে পতঙ্গে পৌঁছিয়ে দাও। জরুরি কাজে আমাকে ঢাকা ফিরতে হচ্ছে, বাকি কথা সামনাসামনি হবে। কেটে গেল কল। শুরু হলো ওসমানের ওপর অমানসিক অত্যাচার। সইতে না পেরে ওসমান পাট গুদামের ঠিকানা বলল, অতঃপর জ্ঞান হারিয়ে চেয়ারে হেলে পড়ল। ওসমানের থেকে ঠিকানা নিয়ে রনকে ইনফর্ম করলো উপস্থিত ক্যাপ্টেন। এরপর ওসমানকে আটকে রাখলো একটি ঘরে। গুদাম ঘরের লোকেশন ট্র্যাক করে দৌড়াতে লাগলো রাশেদ আর রন। আরো ঘন্টা খানেক দৌড়ানোর পর মিলল সেই পরিত্যক্ত গুদাম। রণ যখন পাটকলের দরজার বাইরে এসে উপস্থিত হলো, তখন ছোট ছোট বাচ্চার চাপা কান্নার স্বর এলো। সন্তর্পণে পজিশন নিয়ে পাটকলের চারপাশে নজর বুলালো রণ। দূরদর্শী স্কোপে নজর পাততেই ভেতরে বসে বসে ঝিমানো এক ব্যক্তিকে দেখা গেল। রণ স্যাটেলাইট ডিভাইসে জানালো, ভেতরে অনেক বাচ্চা। রেস্কিউ মিলিটারি ভ্যান ছাড়া চট্টগ্রাম ক্যান্টনমেন্টে এদের সরিয়ে নেওয়া সম্ভব না। কর্নেল মেহরাব লাইট কেটে আর্মি রেস্কিউ কভার ভ্যানের ব্যবস্থা করলেন। রণ দৌড়ে গিয়ে লাথি দিয়ে খুলে ফেলল পরিত্যক্ত দুর্বল দরজা। রাশেদ বাইরে থেকে পজিশন নিয়ে রাখলো। আকস্মিক শব্দে বসা থেকে ধরফরিয়ে উঠল উক্ত ব্যক্তি, কিন্তু রণর অতর্কিত আক্রমণে কিছু বুঝে উঠবার আগেই ধরাশয়ী হলো সে। বাচ্চাগুলো রণর গায়ে অদ্ভুত পোশাক দেখে ভয়ে চিৎকার করে উঠল। ততক্ষণে বসা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে আন্দ্রে জোর গলায় বলে উঠল, সবাই কান্না থামাও, আর কিছুক্ষণ পরে আমরা বাড়ি যাব। আধ ঘন্টার মধ্যেই চারপাশ ঘিরে ফেললো আর্মি। ভেতর থেকে একে একে বের করা হলো বাচ্চাগুলোকে, এরপর তুলে দেওয়া হলো গাড়িতে। সবশেষে আন্দ্রেই উঠল। ওঠার আগে নিজের হাত বাড়িয়ে রণকে বলে উঠল, আমার চকলেটগুলো ফেরত দাও। অল্প হেসে পকেট থেকে রণ চকলেটগুলো বের করে আন্দ্রের হাতে দিয়ে বলে উঠল, আজকের সফল মিশনের সমস্ত ক্রেডিট তোমার। বলো কি চাই? আন্দ্রে প্রসারিত হাসলো ছোট ঠোঁটে, এরপর বলল, তোমার মতো হতে চাই। কি করলে হতে পারবো বলো তো? ভালো করে পড়তে হবে। বলেই আন্দ্রের মাথায় হাত বুলালো রণ। আন্দ্রে মন খারাপ করে বলে উঠল, আমার এখানে স্কুল নেই, তাছাড়া আমার বাবা গরিব। কিন্তু তুমি দেখো, আমি ঠিক একদিন তোমাকেও ছাপিয়ে যাব। রণ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, তুমি পারবে, কারণ তোমার মনোবল আমার চাইতেও শক্ত। মিলিটারি ভ্যান ছেড়ে দিল। লাফিয়ে গাড়িতে উঠল আন্দ্রে, এরপর হাত নাড়িয়ে বলে উঠল, আমাকে মনে রেখো, আমার নাম আন্দেই। আমিও একদিন তোমার মতো এই পাহাড়কে জয় করব। গাড়ি ছেড়ে দিল। আন্দ্রে মিশে গেল অন্ধকারে। রণ নিষ্পলক তাকিয়ে থেকে মেহরাবকে সংবাদ পাঠালো, ইকো বেস, দিস ইজ মেজর রনো। মিশন অ্যাকমপ্লিশড। মাল্টিপল হস্টেজেস রেস্কিউড। এরিয়া সিকিউরড। কপি দ্যাট মেজর। অবস্থান ধরে রাখো, হেলিকপ্টার পাঠানো হচ্ছে। ভোর রাতের দিকে মনতার ঘুম ভাঙল। ঘুম ভেঙেই রণর কথা মনে পড়ল তার। সারা রাত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে নিশ্চিত রণ ভিজেছে। যদি ভিজে ভিজে রণর জ্বর বাঁধে, তখন ওই কাবু অসুস্থ শরীর নিয়ে তাকে রাঙামাটি পাহাড়ে পড়ে থাকতে হবে। নিয়ম করে কেউ জলপট্টি দেবে না, না তো কেউ মুখে তুলে দেবে ঝাল ঝাল গরুর মাংস কষা দিয়ে গরম ভাত। খেয়ে না খেয়ে ওখানেই পড়ে থাকতে হবে তাকে। মনতার কান্না পেল। সে বিছানা থেকে নেমে আলমারি থেকে স্যাটেলাইট ফোনটা বের করলো, এরপর বাটন চাপলো, কিন্তু লাইন ডিসকানেক্টেড। মনতা ভয় পেয়ে গেল। তার বুক কেঁপে উঠল। অজানা শঙ্কায় টপ টপ করে চোখ বেয়ে জল গড়ালো। মৌনতা উদ্ভ্রান্তের ন্যায় মাথার চুল টেনে ধরে ফুপিয়ে উঠল। সহসাই দরজায় কেউ নক করলো। মৌনতার ভয় পেল আরো বেশি। হয়তো কোনো খারাপ খবর দেবার জন্য কেউ এসেছে। মৌনতা দৌড়ে দরজা খুলতেই শায়লাকে দেখে স্তম্ভিত হয়ে দাঁড়ালো। নিজের ফোন মৌনতার পানে এগিয়ে ফিসফিস করে শায়লা বললেন, রণ, মৌনতা ছো মেরে ফোন কানে তুলে ভেজা কম্পিত গলায় বলল, হ্যালো। শায়লা দরজা বাইরে থেকে আটকে চলে গেলেন। রণ মৌনতার গলা পেয়ে চোখ বুজে লম্বা শ্বাস টানলো, এরপর বলল, তোর ঘুম ভাঙিয়ে দিলাম জান, কিন্তু কি করব বল। তোকে খুব মিস করছি। কথা না বলতে পেরে যন্ত্রণায় বুকের পাঁচরগুলো ভেঙে যাচ্ছিল। আমি ঘুমাচ্ছি না রণ ভাই, তোমায় স্যাটেলাইট ফোনে কল করেছিলাম আমি, লাইন ঢুকছিল না। এক মুহূর্তের জন্য আমার প্রাণ বের হয়ে যাচ্ছিল। তোমার কিছু হলে কি করে বাঁচবো বলো তো? নেশাধরা গলায় রণ বলল,
তোকে সমস্ত ভালোবাসা উজাড় না করে কি করে মরে যাই বল? মিশন শেষ হয়েছে, তাই লাইনে পাস নেই। মিশন শেষ হয়েছে শুনে মৌনতা স্বস্তি পেল। সে আশা নিয়ে বলে উঠল, বাড়িতে আসবে? না, বাড়িতে যেতে পারবো না, যাব ঢাকায়, নেক্সট অপারেশন ওখানে। আমি ঢাকা আসবো রণ ভাই, দোহাই লাগে না করো না। তোমায় না দেখে থাকতে পারছি না আমি। কেন তোমার মরণঘাতী ভালোবাসা আমায় জানালে তুমি? তুমি বিহনে প্রাণ তো দেহে থাকছে না। আমি যে উদাসী পাগলিতে পরিণত হচ্ছি। রণ ঠোঁট এলিয়ে হেসে বলে উঠল, না জানালে আমি একা একা পড়ে মরছিলাম যে, তোকে জানিয়ে এই কষ্টের ভার কমালাম অল্প। খুশি হোস নি? ঢাকা কবে আসবে রণ ভাই? আমি ঢাকা আসলেও তুই দেখতে পাবি না আমায়। অযথা পাগলামো করিস না। তুমি চাইলেই আমি তোমায় দেখতে পাবো। মৌনতার কাতর গলা রণ বুঝল। সে বলল, কোথায় থাকবি? তোর বড় মামার বাসায়? হ্যাঁ 1 ঘন্টা সময় দেব, চলবে? চলবে। তবে চুমু দে। মৌনতার চোখের জল বাঁধন ছাড়া হলো। সে ফোনে ঠোঁট ছুঁয়ে আবেশিত গলায় চুমু দিল। রণ বুকে হাত দিয়ে বলে উঠল, কান্না ভেজে চুমুটা কলিজায় গিয়ে লাগলো রে বাবু। তুই কাঁদিস না, আমি সহ্য করতে পারি না। তবে বড় কবে হবি বলতো? তুই কি ক্লাস 6-7-এর বাচ্চা? তোমার ভালোবাসা আমায় ছোট বাচ্চা বানিয়ে ফেলেছে রণ ভাই। নিজেকে আমি অনেক বোঝাই, কিন্তু তোমাকে মনে পড়লে আমি নিজেকে সামলাতে পারি না। তাহলে বাকি জীবন কি করে থাকবি আমার সাথে? এত কাঁদলে তুই তো মরে যাবে। তোমার জন্য আমি মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করবো রণ ভাই। টানা 1 ঘন্টা কথা বলে লাইন কাটলো রণ। মৌনতা পুনরায় ফোন করলো রণর নম্বরে। ফোন রিসিভ হতেই মৌনতা অনুরোধ করলো। তোমার একটা ছবি দেবে? রণ শব্দ করে হেসে বলে উঠল, খুব দেখতে ইচ্ছে করছে বুঝি? হ্যাঁ, মরণকালে যেমন পানি পিপাসা আত্মা ফেটে যায় তেমন। দেখছি, দাঁড়া। কয়েক সেকেন্ডের ব্যবধানে শায়লার হোয়াটসঅ্যাপে রণর একটি ছবি এলো। মিলিটারি পোশাকে বন্দুক নিয়ে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে রণ। শক্ত চোয়াল, দূরদর্শী দৃষ্টি, কঠিন ঠোঁট। স্যাম পুরুষটাকে মিলিটারি পোশাকে কেমন আকর্ষণীয় লাগছে। মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুদর্শন মানুষ সে। মৌনতার ইচ্ছে হলো রণকে শক্ত করে জড়িয়ে বুকের মাঝে চেপে থাকতে, কিন্তু তাদের দুজনের দূরত্ব শত শত মাইল। চাইলেও মানুষটাকে দেখা তো দূর, কথাও বলা যায় না। এক মনে মৌনতা ছবিটা দেখে বলে উঠল, আমাকে গুলি করে মেরে ফেলো রণ ভাই। বেহায়া মন তোমার সান্নিধ্য চাইছে। রণ আবেশিত গলায় বলল, ঢাকায় তোকে খুন করব। পরে বাঁচতে চাইলে কিন্তু পারবি না। আমি বাঁচতে চাই না রণ ভাই। পরে আফসোস করবি না তো? না, ভেবে বলছিস? তোমাকে ছাড়া আর কিছু ভাবতে চাই না আমি। বিয়ে করবি ঢাকা এসে আমায়? মৌনতা ভয় পেয়ে গেল। বুকে কেমন একটা অনুভূতি হলো। সে উত্তর দিতে পারল না। রণ হেসে বলল, মজা করেছি। বাড়িতে ফিরে সকলের সম্মতি দিয়ে তোকে বিয়ে করব। এত চিন্তার সাগরে ভাসতে হবে না তোকে। মৌনতা ফট করে শুধালো, তোমাকে বিয়ে করলে তোমার কতটা কাছে যেতে পারবো রণ ভাই? যতটা কাছে এলে তুই কান্না করে বলবি, রণ ভাই আমাকে খুন করে ফেলো প্লিজ, এবং বারবার খুন হবার জন্য আমার কাছে প্রার্থনা করবি। মৌনতা স্তব্ধ হয়ে রইল। তার বুক টিপ টিপ করছে, লজ্জায় মাথা নুয়ে আসছে। রণক ঘোর ধরা গলায় বলল, আসবি এতটা কাছে? সকালে বেশ ফুরফুরে মেজাজে ঘর থেকে বের হলো মৌনতা। সেই সাথে চেহারায় ফুটে উঠল চকচকে আভা। ঘর থেকে বেরিয়ে নিজের হারমোনিয়ামটা নিয়ে বহুদিন বাদে দেওয়ান মির্জার দাওয়ায় বসলো। এরপর অল্প অল্প শব্দ তুলে সুন্দর করে গাইবার চেষ্টা করলো। তুমি আমার প্রথম সকালবেলা, একাকী বিকেল, ক্লান্ত দুপুরবেলা। তুমি আমার সারা দিন, তুমি আমার সারা বেলা। প্রথমবারের ন্যায় মন থেকে সুন্দর করে গান গাইল মৌনতা। দেওয়ান মির্জা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করছিলেন। মৌনতার গানের নিঃশব্দ পায়ে উঠানের কোণে এসে দাঁড়ালেন। এরপর মুগ্ধ হয়ে গান শুনলেন। প্রথমবারের ন্যায় বৃদ্ধের মনে হলো তার স্ত্রীর গলায় গান শুনছেন তিনি। বৃদ্ধ চোখ বুঝে গানের অর্থ অনুধাবন করতে লাগলেন। গান শেষ হলেও চোখ খুললেন না তিনি। মৌনতা কিছুক্ষণ গানের রেওয়াজ করে হারমোনিয়াম গুটিয়ে চলে গেল নিজ কক্ষে। এরপর বই খাতা বের করে পড়ায় মনোনিবেশ করলো। আজ মৌনতার গানে কেউ বিরক্ত হলো না। সাদনান মির্জাও শাহলাকে ধমকালেন না। মুইন মাহির ঘুম থেকে উঠে চেঁচালো না। কালুও ভুক ভুক করে আওয়াজ তুলল না।
সবকিছু কেমন সুন্দর, মনোরম, পরিপাটি। ভালো মতো ঘন্টা দেড়েক পড়ার পর নিয়ম মাফিক খাবার টেবিলে এসে বসলো মৌনতা। টেবিলে এখনো খাবার দেওয়া হয়নি। শায়লা রেনুমা রান্নাঘরে তড়িঘড়ি করছেন। 8:15 হলে বাড়ির সব পুরুষ লোক টেবিলে হাঙ্গামা শুরু করে দিবে। মৌনতা টেবিলে বসে বসে একটা আপেল হাতে তুলে চিবোতে লাগলো। এমন সময় সেখানে উপস্থিত হলো কোয়েল। মৌনতা তাকে দেখেও না দেখার ভান করে আপেল খেতে লাগলো। চারপাশে ইতিউতি করে কোয়েল বলে উঠল, গতকালও দেখলাম না খেয়ে জীবন ছেড়ে দিচ্ছ, আর আজ সকাল না হতেই গান বাজনা। ঘটনা কি? গিরগিটির চাইতেও মিনিটে মিনিটে রং বদলাচ্ছ দেখছি। বলেই একটা চেয়ার টেনে বসলো। মৌনতা মুখুম জবাব দেওয়ার জন্য মুখ খুলল। তার আগেই রেনুমা এসে বলে উঠল, বা পাশে চেয়ারে বস কোয়েল, এটা আব্বার চেয়ার। এই চেয়ারে কারোর বসা আব্বা পছন্দ করে না। এখনই খেতে এসে তোকে দেখলে ঝামেলা করে না খেয়ে চলে যাবেন। বলেই রেনুমা রান্নাঘরে পা বাড়ালো। রেনুমা যেতেই মৌনতা বলে উঠল, কাল অব্দি টি শার্ট আর জিন্স পরে ঘুরলে, কিন্তু আজ হঠাৎ কি হলো যে মাথায় ওড়না দিয়ে সালোয়ার কামিজ গায়ে জড়ালে? তুমি তো দেখছি গিরগিটির বড় খালাম্মা। কোয়েল দাঁত চিপিয়ে বলল, এবারের বউ হতে গেলে একটু স্যাক্রিফাইস তো করতেই হবে, তাই না? পরে যাতে কষ্ট না হয়, তাই এখনই অভ্যেস করে নিচ্ছি। মৌনতা তাচ্ছিল্য হেসে হাতের মুঠোয় থাকা শায়লার ফোনটা বের করে ভোর রাতে পাঠানো রনর ছবিটা কোয়েলকে দেখালো। এরপর বলল, সারা তোনার সাথে আমার উষ্ণ ভালোবাসা চলে, তবু আমি গলা উঁচিয়ে বলি না সে আমার হবু জামাই। আর তুমি গাছে কাঁঠাল দেখেই গোফে তেল মাখতে শুরু করেছো। ডাটি ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে তো নাকি? কোয়েলের চূড়ান্ত রাগ হলো মৌনতার ওপর। তবুও নিজেকে সামলে চোখে ক্রোধের ছাপ ফুটিয়ে বলে উঠল, আর্মির অফিসাররা এসব সুন্দরী সস্তা মেয়েদের এমনিতেই ভোগ করে, কিন্তু বিয়ের সময় ঠিকই পিওর কাউকে বিয়ে করে ফেলে। মৌনতা শব্দ করে হাসলো। এরপর বলল, অন্যের এটো জিনিস খেতে ঘেনা লাগবে না তোমার? যদি তাই হয় তবে তোমার আগেই রণভাইকে শেষ করে দেব আমি। তুমি আমের আটিটা নিয়ে বসে থেকো। কোয়েলের কাছে মনে হলো মৌনতা মেয়েটা চূড়ান্ত গায়ে পড়া আর বেয়াদব। নইলে প্রতি মুহূর্তে মুহূর্তে এভাবে কেউ কথায় কথায় জবাব দেয়? কোয়েল মুখ বাঁকিয়ে বলে উঠল, লজ্জা করে না এতবার ফেল করতে? কথায় তো খই ফোটে, তবে হাতে জোর নেই কেন? পড়াশোনা করে কি লাভ করতে পেরেছো তুমি? সেই তো হাত ধুয়ে অন্যের প্রেমিকের পেছনে পড়ে আছো। লেখাপড়া শিখেও যদি এভাবে নির্লজ্জতার পরিচয় দিতে হয়, তবে সেই লেখাপড়া তো আমি চাই না। কোয়েল মৌনতাকে আরো কিছু অপমানজনক কথা বলতে চাইল, কিন্তু তার আগেই বৃহৎ ডাইনিং টেবিলে একে একে এসে উপস্থিত হলো বাড়ির সকলে। রেনুমা, শায়লা এগিয়ে এলো খাবার পরিবেশনে। মৌনতার পাশের চেয়ারটা টেনে বসলো দেওয়ান মির্জা। খাবার টেবিলে নাতনিকে প্রাণবন্ত দেখে হাসি মুখে শুধালেন। মন ভালো মৌনতা সাবরি? মৌনতা মাথা ঝাঁকিয়ে হাসি মুখে বলল, ভালো আছি দাদু ভাই, মনের অসুখ সেরেছে। মৌনতার বাবা নিজের প্লাটে ভাত তুলতে তুলতে বলে উঠলেন, তা কিসের এত মন অসুখ আপনার আম্মা? মৌনতা জবাব দিল না। রেনুমা ভাবলেন হয়তো কারোর সাথে মৌনতার প্রেম। সেই মানুষটির সাথে ঝগড়া করে মৌনতা এমন পাগলামো করেছে। মৌনতার ইতস্ততা বুঝতে পেরে রেনুমা আগ বাড়িয়ে বলে উঠল, খাবার টেবিলে বসে এত কথা বলতে হয় না ছোট ভাইজান। খাবার খেয়ে তাড়াতাড়ি দোকানে চলুন। বিয়ের জন্য এ কদিন ব্যবসা বাণিজ্য সব তো বন্ধ ছিল। রেনুমার চতুরতায় দেওয়ান মির্জা হাসলেন। মঈন নিজের প্লেটের ডিমের অমলেট মৌনতার পাতে তুলে বলে উঠল, ডিমটা তুই খা মৌ, না খেয়ে খেয়ে তো মরতে বসছিস। ডিম দুধ খেয়ে শরীর মাথা ঠিক কর, নয়তো আবার কখন অজ্ঞান হয়ে পড়ে মরে থাকিস কে জানে। মৌনতা মুখে খানিক ডিম ঠুসে সাদনান মির্জার উদ্দেশ্যে বলল, বড় মামার বাড়িতে বেড়াতে যেতে চাই আব্বু। ঘরে বসে বসে সারাক্ষণ মন মরা লাগে, একটু বেড়াতে ইচ্ছে হচ্ছে। সাদনান মির্জা অমত করে বললেন, এখন যেতে হবে না, অযথা মানুষের বাড়িতে ঝামেলা পাকানোর কি দরকার? মৌনতা নাক ফুলিয়ে খাবার প্লেট সামনে থেকে ঠেলে সরালো। অতঃপর ঝাঁঝালো গলায় বলল, যাবো যখন বলেছি তখন যাবই যাব। দেওয়ান মির্জা খাবার চিবোনো বন্ধ করে মাহিরের উদ্দেশ্যে শুধালেন, ঢাকায় ফিরছো কবে? আগামী পরশু দাদাভাই। যাবার সময় মৌনটাকে নিয়ে যেও। কিন্তু আব্বা। বাদ সাধলেন মৌনতার বাবা। দেওয়ান মির্জা হাত উঁচিয়ে তাকে থামতে বলে উত্তর কবলেন,
তোমার কথা শুনতে চাইনি। মেয়েদের ঘরের মাঝে বন্দি করে রেখে কষ্ট দেওয়ার কোনো মহত্ব নেই। এছাড়া মৌনতা কখনো ঢাকায় যায়নি, ওর দুনিয়া দেখার হক আছে। মাহির খেতে খেতে বলল। ঠিক আছে দাদা ভাই, নিয়ে যাব। শায়লা এতক্ষণে মুখ খুললেন। তিনি বললেন, একা কি করে যাবি? তুই তো কিছুই চিনিস না, অযথা তোর মামাকে ঝামেলায় ফেলবি। সিমিকে নিয়ে যাব মা, বাধা দিও না দয়া করে, দিলেও মানবো না আমি। শায়লা বুঝলেন মেয়ের জেদ, তাই আর কিছু বললেন না তিনি। কিন্তু কোয়েলের মনে সন্দেহ দানা বাঁধল। সে খেতে খেতে রেনুমাকে শুধালো। রন ভাই কোথায় আছে এখন খালামণি? রেনুমার ছেলের কথা মনে পড়তেই মন ভার হলো। কোনো মতে ভারাক্রান্ত মনে বললেন, সেই সব আমি কি জানি? ও ঠিকানা কেউ জানে না, বলা নিষেধ আছে। মনতা কোয়েলের পানে তাকিয়ে হেসে শুধালো। জানলে সেখানে যেতে নাকি? চট্টগ্রাম আর্মি নিজেদের কৌশল খাটিয়ে সহজেই ধরে ফেলল সেই পুলিশ অফিসারকে। সেই সাথে খোঁজ চালানো হলো অজ্ঞাত ব্যক্তির, যার আদেশে ঘটত এত অপকর্ম। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ তার নাম বলতে পারল না। শুধু তাই নয়, কেউ তার লোকেশন পর্যন্ত দিতে পারল না। ওসমানের থেকে প্রাপ্ত নম্বরে ডায়াল করে ফোন বন্ধ পাওয়া গেল। নম্বর অনুসন্ধান করে পাওয়া গেল এক ব্যক্তির নম্বর। গোয়েন্দা পুলিশ সেই ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করতে গিয়ে বিস্ময়ে হতবাক হলো, কারণ উক্ত ব্যক্তি আরো বছর 5 আগে গুম হয়েছে। এত কিছুর মধ্যে স্বস্তির সংবাদ হচ্ছে, প্রত্যেকটা বাচ্চাকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে সিল করে আর্মি ট্রেইল বসানো হয়েছে সুড়ঙ্গ এরিয়ায়। জার্মান শেপার্ড দিয়ে চন্দ্রঘোষা রেঞ্জ সার্চ করা হচ্ছে। আপাতত কোথাও গুপ্ত ভয়ানক কিছু পাওয়া যায়নি। খোঁজ চালানো হবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। নিজেদের নির্দেশিত মিশন সাকসেসফুলি শেষ করার পর আনন্দ আয়োজনে সামিল হলো রণ আর টিম। তাদের সাথে যুক্ত হতে সাজেক থেকে ছুটে এলো মেজর দুর্জয়। রণ আগামীকাল সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আর্মির হেলিকপ্টার তাকে পৌঁছে দেবে ঢাকায়। ওখানে নতুন টিম মেম্বারের সাথে তার শুষ্ক একটা মিশন আছে। চন্দ্রকোনা মিলিটারি ট্রেনিং জোনের রাতের কালিমা দূরীভূত হলো মশালের আলোতে। উপস্থিত সোলজার বিভিন্ন মশাল আর কাঠখড়ি দিয়ে বিশাল আলোকিত আগুন জ্বালালো। এরপর একটু দূরে গোল হয়ে বসলো সকলে। আপাতত একটু চিন্তামুক্ত সকলেই। কিছুদিন নিশ্চিন্তে কাটানো যাবে। উপস্থিত সোলজার আর ক্যাপ্টেন টুকটাক গান গাইল। কেউ কেউ হাস্যরসে কৌতুক, কে অফিসারকে সোলজার তার মাপকাঠি থাকলো না আজ। সকলের দেয়া বিনোদন শেষ হতে ক্যাপ্টেন রাশেদ বলে উঠল, মেজর রন, শুনেছি আপনি ভালো গান করেন। বিগ রিকোয়েস্ট থাকবে, ঢাকা ফেরার আগে আমাদের একটা গান শোনাবেন। রণ প্রথমে মানা করলো, কিন্তু দুর্জয় সোলজারের হাত থেকে গিটার নিয়ে রণর পানে ছুঁড়ে মেরে বলল, নে ধর, না করিস না। মনের মানুষকে ভালোবাসা জাহির করতে পেরেছিস, সেই আনন্দে একটা গান শোনা। রণ দীর্ঘশ্বাস ফেলল। অনেক কিছু বলতেও ইচ্ছে হলো তার, কিন্তু নিজের জুনিয়র অফিসারদের সামনে সেসব বলা সমীচীন মনে করলো না সে। রণ গিটার হাতে নিয়ে অল্প টুংটং করলো, এরপর চোখ বুঝল। মুহূর্তেই কানে বেজে উঠল মৌনতার কাতর গলা। তুমি বিনে মরণ হচ্ছে রণ ভাই, এ কেমন নিঠুর ভালোবাসায় বাঁধলে আমায় বলো তো। এই নিষ্ঠুরতা তো কাউকে বলাও যাচ্ছে না, সহাও যাচ্ছে না। রণ ঠোঁট এলিয়ে হাসলো, এরপর গাইল, প্রেম যে বোবা, প্রেম যে কালা, সেই প্রেমে এত জ্বালা, যে জ্বালায় হৃদয় ভাঙে রে, জলে রে ইয়া জলে পিয়ার দরদে। মৌনতা তার মামাতো বোন সিমিকে নিয়ে মাহিরের সঙ্গে ঢাকা এলো। ঢাকা এসে মৌনতার চোখ চড়ক গাছ হলো। বিশাল উঁচু উঁচু বিল্ডিং, আধুনিক পোশাকে আবৃত ছেলে মেয়ে, নানান ঢঙের সাজগোজ আর তাদের বিলাসবহুল জীবন দেখে স্তব্ধ রইল মৌনতা। সিমি চুপচাপ রইল আর ফিসফিস করে বলল, মনপু, এমন করো না, মানুষ গেয়ভূত বলবে তোমায়। মৌনতা চুপ মেরে গেল। মাহির চোখ গরম করে শাসিয়ে বলল, মানুষের মুখের দিকে যদি আবার এভাবে তাকিয়েছিস, তবে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দেব। এসব ছোট লোকই মোটেও পছন্দ নয় আমার। মৌনতা এবার ভয় পেল। মাহিরের বিশ্বাস নেই
নিজের প্রেস্টিজ রক্ষার্থে যা খুশি তাই করতে পারে সে। মাহির মৌনতাদের তার বড় মামার বাসার গেটের সামনে পৌঁছে দিয়ে প্রস্থান নিল। ভাগ্নে আর ভাতিজিকে দেখে ভদ্রলোক খুশি হলেন। ব্যস্ততার জন্য সৌম্যর বিয়েতে যেতে পারেননি সেটা নিয়েও আফসোস করলেন। শেষমেশ মাহিরের কাণ্ডে রেগে গেলেন, কিন্তু মাহির নিরুপায়। অফিস থেকে মুহূর্তে মুহূর্তে কল আসছে তার। নির্ধারিত ছুটির চাইতেও 2 দিন বেশি কাটিয়ে ফেলেছে সে, তাই আর এক মুহূর্ত বিলম্ব করার ফুসরত নেই তার। মৌনকে ধরে উপরে নিয়ে গেলেন মৌনতার মামা শফিকুল। মৌনতা আর সিমিকে দেখে লাফিয়ে উঠল মৌনতার মামাতো বোন সায়নী। সিমির সমবয়সী সে। সিমিকে আর মৌনকে জাপটে ধরে সায়নী বলে উঠল, পুরো ঢাকা ঘুরবো, আগে বলে দিলাম। মৌনতা মেকি হেসে ফিসফিস করে বলল, তোর ফোনটা আমায় ধার দে কয়েকদিনের জন্য সায়নী। সায়নী কপাল কুঁচকে শুধালো। রিসেন্ট কি? সিমি ফিসফিস করে বলল, লাভ কেস। সায়নী অবাক হয়ে বলল, মানুষটাকে? সিমি ইতি উতি তাকিয়ে ঠোঁট টিপে বলল। রন ভাইয়া। সায়নীর চোখ বড় বড় করে বলে উঠল, শেষমেশ শত্রুর সাথে? রাতে সায়নী, মৌনতা আর সিমি এক ঘরে ঘুমালো। রাত বাড়লো, সিমি সায়নী ঘুমালো, কিন্তু ঘুম ধরা দিল না মৌনতার আঁখি পটে। সে আলগোছে সায়নীর ফোনটা নিয়ে বেলকনিতে গেল। এরপর রনর নম্বর ডায়াল করলো। রিং হলো, কেউ তুলল না। মৌনতার মন ভার হলো। সে আর একবার ডায়াল করলো, এবারও রন ধরল না। মৌনতার মুখে আমাবস্যার আধার ভর করলো। ফোনটা বুকে জড়িয়ে ধরলো, আকাশের পানে তাকিয়ে রইল অনিমেষ মৌনতা। ভেতর ঠেলে কান্না পাচ্ছে তার। আজব এক রোগ, চোখে যেন সমুদ্র বয়ে চলেছে। কিছু হলেই আজকাল খুব করে কান্না পায়। মৌনতার মাঝে মাঝে মনে হয় সে অসহ্যকর ন্যাকা হয়ে যাচ্ছে, নয়তো তার চরিত্র বিশেষণ হুট করেই কিভাবে এতটা বদলে যেতে পারে। মনের সাথে যুদ্ধ করে হেরে গেল মৌনতা। চোখ ভিজল তার, এমন মুহূর্তে ফোন বেজে উঠল। রিসিভ করে হ্যালো বলবার আগেই ওপাশ থেকে ধমক এলো। নাকি হসপিটালে কেন ভর্তি হয়েছিলি? দেখা হলে এর জন্য গনে গনে 4টে চড় মারবো, বুঝছিস? কি বলেছে? মৌনতা নিঃশব্দে মাথা ঝাঁকালো, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না। রণ কিছুক্ষণ নীরব থেকে তপ্ত শ্বাস ফেলে বলল, খেতে খেতে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত করে তুই কি বড্ড সুখ পাচ্ছিস? হার্টবিট। মৌনতা এবারও নিঃশব্দে মাথা নাড়ল। রণ স্মিত হাসল, এরপর বলল। মৌনতা মনে মনে বলল, তোমার ভালোবাসা আমায় পাগল বানিয়ে তুলেছে রণভাই। সারাক্ষণ তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, তোমায় দেখতে ইচ্ছে করে। মনে হয় তোমায় জাপটে তোমার বুকের হৃদ গতি শুনি আমি। রণ শব্দ করে সুন্দর হাসল, এরপর বলল, মনের কথা সব পড়ে ফেলছে কিন্তু, বুঝলি? আমাকে জাপটে ধরার জন্য হলে তোকে সুস্থ স্বাভাবিক থাকতে হবে। মৌনতার চোখের জল মুছে শুধালো, কি করে জানলে এটা আমি? তোকে ছাড়া নিজের ব্যক্তিগত নম্বর আর কাউকে দিয়ে নির্প্রাণ, আমার মাকেও না। মৌনতার ঠোঁট কামড়ে বলল, তোমাকে ছুতে ইচ্ছে করছে রণভাই। এখন? সত্যি? হাজারটা সত্যি। আমাকে শুধু 40টা মিনিট দিয়ে করে যা, আমি সারা রাত তোকে বুকে জড়িয়ে রাখবো। ফোন কেটে দেব? অপেক্ষার প্রহর সইতে পারবি? 40 মিনিট 40,000 বছর মনে হবে না? তোমার ভালোবাসা সব অপেক্ষার যাতনা ঘুচিয়ে দেবে আমি জানি। তবে অপেক্ষার মুহূর্ত গুনতে থাক, আসছে। রাতের শুভ্র আকাশ জুড়ে শরৎবিন্দু আজ খুব আপন করে আলো ছড়াচ্ছে। সে আলো ঠিকরে নেমে এসেছে বিশাল খোলা কংক্রিটের ছাদে। চারদিক নীরবতা, নিঃশব্দ। পুরোটা শহর যেন আজ কথা বলতে ভুলে গেছে। কোনো হর্ন নেই, কোনো কোলাহল নেই, নেই কোনো মানুষের উচ্চবাচ্চা। চোখ বুঝে কান পাতলে শুধু বাতাসের শিরশিরে গান শোনা যায়। কক্ষ ছেড়ে টিপ টিপ পায়ে মৌনতার সিঁড়ি ঘরে এলো। এরপর কয়েক ধাপ ডিঙিয়ে আলগোছে খুলল ছাদের দরজা। বিশাল প্রশস্ত ছাদ। ছাদের চারপাশে সাজানো রয়েছে বাহারি ফুলের গাছ। জুঁই আর বেলের মিশ্র সুবাস বাতাসে ভেসে বেড়াচ্ছে। ছাদে পা রাখতেই সেই সুবাস নাকে বাড়ি খেল। নেশাতুর চোখে বাতাসে দুলতে থাকা লাল গোলাপের পানে নজর নিবদ্ধ করলো মৌনতা। গোলাপের পাপড়িতে চাঁদের আলো পড়ে রূপালী হয়ে উঠেছে। শরতের হালকা বাতাস মৌনতার শরীর ছুঁয়ে গেল।
উড়িয়ে দিল খোলা চুল আর যত্নে পড়ে থাকা বুকের ওপর ওড়নার ভাঁজখানা। অজানা এক শিহরণ খেলে গেল মৌনতার শরীর জুড়ে। মৌনতা অধৈর্য হয়ে এগিয়ে গেল কোমর সামান রেলিংয়ের কাছে। রেলিংয়ে ভার দিয়ে দূরের ফাঁকা রাস্তায় নজর দিল। রণ আসবে ভেবেই লজ্জায় রাঙা হলো মৌনতার গাল দুটো। ঠোঁট টিপে লজ্জা নিবারণ করে আকাশের মস্ত চাঁদটার পানে তাকালো মৌনতা। এরপর আঙুল তুলে শুধালো,